চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় শহর কুইনজো, যার এক পাশে রয়েছে শান্ত সমুদ্র আর অন্য পাশে সুন্দর গোছানো জনজীবন। সন্ধ্যার পর এই শহরের রূপ যেন আরো কয়েক গুণ বেড়ে যায়। এই শহরের একটা ডেন্টাল ক্লিনিকে কাজ করে সেন নামের এক যুবক। দেখতে বেশ হ্যান্ডসাম আর পেশায় ডেন্টিস্ট, তবে তার মধ্যে অদ্ভুত একটা ক্ষমতা রয়েছে। সে যদি কোনো মেয়ের দিকে তাকায় তাহলে সেই মেয়েটার মাথার উপর একটা অদৃশ্য টাইমার দেখতে পায়। এতে বুঝতে পারে সেই নির্দিষ্ট মেয়েটার সাথে তার প্রেমের সম্পর্ক কতদিন স্থায়ী হবে, অর্থাৎ কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগেই সে জেনে ফেলে কবে তাদের ব্রেকআপ হবে। এই অদ্ভুত ক্ষমতার কারণে সত্যিকারের ভালোবাসা থেকে তার বিশ্বাস উঠে গিয়েছিল। সে মনে করে পৃথিবীতে চিরস্থায়ী বলতে কিছু নেই। একদিন তার ক্লিনিকে দাঁতের চিকিৎসা করাতে আসে ওয়েন নামের এক সুন্দরী মেয়ে। সেন তার দিকে তাকাতেই একদম চমকে ওঠে, কারণ ওয়েনের মাথার উপর যে টাইমারটা ভাসছিল সেখানে লেখা ছিল মাত্র 7 দিন। অর্থাৎ এই মেয়েটার সাথে তার সম্পর্কে শুরু হলে ঠিক 7 দিন পরেই সেটা চিরতরে শেষ হয়ে যাবে। কিন্তু এর আগে সেন যাদের সাথে মিশেছে তাদের টাইমার অন্তত কয়েক মাস বা বছর ছিল। সে ওয়েনকে দাঁতের কিছু ব্যায়াম শেখায়, তাকে মুখ হা করতে বলে, আবার কখনো হাসতে বলে। ব্যায়ামগুলো করতে গিয়ে ওয়েন একসময় সত্যি মন খুলে হেসে ওঠে, আর তার হাসি দেখে সেন তার প্রতি আরো দুর্বল হয়ে যায়। এরপর দুজন মিলে একসাথে ক্লিনিক থেকে বের হয়। তারা দুজন পাশাপাশি হাঁটতে থাকে আর কথা বলে। সেন তার সাথে বন্ধুত্ব করে নেয় এবং হাঁটতে হাঁটতে একটা সমুদ্রের পাড়ে চলে আসে। সেখানে তারা পানির ওপর ভাসমান একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পায়। বেশ ভিড় থাকলেও তারা ঠিক করে সেখানেই খাবে। এরপর রেস্টুরেন্টে খেতে বসে তারা বেশ মজার সময় কাটায়। নানা রকম সিফুড খাওয়ার পর ওয়েন যখন মিষ্টি জাতীয় একটা খাবার অর্ডার করে তখন সেন তার পেশাগত স্বাভাবিক কারণে বলে ওঠে সে নিশ্চয়ই অনেক মিষ্টি খায়, তাই কোন কোন দাঁতে ক্যাভিটি আছে সেটাও বলে দিতে পারে। তার কথাবার্তা শুনে ওয়েন একটু লজ্জায় পড়ে যায়। এরপর খাওয়া শেষে তারা সমুদ্রের পাড় ধরে হাঁটতে থাকে। তখন সেখানে প্রচন্ড বাতাস বইছিল, যেন মনে হচ্ছিল গায়ে কেউ ছুরি দিয়ে আঘাত করছে। ওয়েন তাকে একটা অদ্ভুত লোককথার গল্প শোনায়। বলে এক ধরনের দানব আছে যারা বাতাসের সাথে আসে এবং মানুষকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু মানুষ তাদের দেখতে পায় না, শুধু তাদের আঘাত অনুভব করতে পারে। সেন তার কথা শুনে অবাক হয় এবং বুঝতে পারে পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা জানি না। এরপর তারা রাস্তার একটা ছোট্ট দোকান থেকে ওয়েনের পছন্দের মিষ্টি কিনে খায়। সেন বলে তার স্কুল জীবনে এই মিষ্টি খাবার জন্য নাকি দেয়াল টপকেও আসতো। ছোটবেলার সেই স্মৃতিচারণ করতে ওয়েনকে নিয়ে দেয়াল টপকে স্কুলের ভেতরে ঢোকে। এরপর একটা বাস্কেটবল গ্যালারিতে গিয়ে বসে পড়ে। তারা দুজনে যখন গ্যালারিতে বসে গল্প করছিল তখন সেখানে একটা ছেলে এসে উপস্থিত হয়। সে তাদের জিজ্ঞেস করে আপনারা কারা? তখন ওয়েন চালাকি করে বলে সে এই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্রী। এই শুনে ছেলেটা চলে যায়। তারা দুজন আবার গল্প করতে শুরু করে। ওয়েন জানায় সে নাকি অন্ধকারে খুব ভয় পায়, তাছাড়া তার মনের জোরও খুব কম। ছোটবেলায় পরীক্ষার সময় 10 মিনিট বাকি থাকতে সে ভয় কাঁপত। সেন বলে আমি ঠিক এর উল্টো, অর্থাৎ পরীক্ষার শেষ দিকে সে নাকি সবচেয়ে ভালো লিখত। এরপর মেয়েটা তার পকেটে থাকা একটা ছোট পাথরের টুকরো বের করে। সে জানায় তার বাবা একজন ভূতত্ত্ববিদ, তিনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বাসায় আসার সময় এমন সুন্দর সুন্দর পাথর নিয়ে আসতো। এভাবেই তাদের মধ্যে অনেক কথা হতে থাকে। সেন তার দিকে এক নজরে মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল এবং গল্প করতে করতে কখন যে সকাল হয়ে যায় টেরই পায় না। এরপর তারা সেনের এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানের দিকে রওনা হয়। গাড়িতে যাওয়ার সময় ওয়েন বলে তার মনে হচ্ছে যেন সে তার জীবনের সব কথা সেনকে বলে দিয়েছে। সেন তখন হাসতে হাসতে বলে আমার কিন্তু এখন একটা গোপন কথা বলার বাকি আছে। ওয়েন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে কি সেই গোপন কথা? সেন টাইমারের বিষয়টা এড়িয়ে যায়, বলে তার বাবা একজন সার্জন ছিলেন এবং সারাদিন হাত ধোয়ার কারণে তার হাতের চামড়া খুব পাতলা হয়ে গিয়েছিল। তাই তার মা প্রতিদিন তার বাবার হাতে লোশন লাগিয়ে দিত আর বেঁচে যাওয়া লোশনটুকু মাখিয়ে দিত তার কনুইতে। এই কারণে তার কনুই নাকি খুব নরম। তার কথায় ওয়েন বিশ্বাস করে না। তখন সেন তার কনুইটা এগিয়ে দেয়। সে তার হাত ছুঁয়ে বলে ওঠে সত্যি তো খুব নরম। এভাবে দুজন খুনসুটি করতে করতে অনুষ্ঠানে পৌঁছায়। সেখানে পরিবেশটা ছিল খুবই উৎসব মুখর। চারপাশের আনন্দ আর হইচইয়ের মাঝে সেন ওয়েনকে বলে আমাকে প্রমিস করো তুমি কখনো দাঁত সোজা করার জন্য ব্রেসেস পরবে না, তোমাকে এমনিতেই অনেক সুন্দর লাগে। তাদের কথাবার্তার মাঝে হঠাৎ করে চারপাশের মানুষজন অসুস্থ হয়ে পড়ে। সেন বুঝতে পারে হয়তো কোনো কারণে খাবারে ফুড পয়জনিং হয়েছে। তারা অ্যাম্বুলেন্সের ভরসায় না থেকে একটা বাসে করে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেন বাস চালিয়ে হসপিটালে পৌঁছে সবাইকে বাঁচিয়ে নেয়। এইদিকে দেখা যায় টানা 2 দিন না ঘুমিয়ে তারা দুজনেই তখন বেশ ক্লান্ত। এমন সময় হসপিটাল করিডোরে হঠাৎ ওয়েনের সাথে তার মায়ের দেখা হয়। সে হাঁটুর ব্যথায় ভুগছিল।
এরপর দুজন একটা থিয়েটারে চলে আসে। ওয়েন জানায় ছোটবেলায় সে নাটকে একটা চরিত্রে অভিনয় করত, যে চরিত্রটা আসলে কেউ করতে চাইতো না, মানে লেখক হওয়ার। এদিকে মঞ্চে বাচ্চাদের একটা নাটকের রিহার্সাল চলছিল, কিন্তু একটা বাচ্চা না থাকায় সে নিজেই মঞ্চে উঠে পড়ে। সে একটা বড় ঘড়ির কস্টিউম পরে পারফর্ম করে। তার এসব মজার কাণ্ড দেখে দর্শক সারিতে বসে ওয়েন মুগ্ধ হয়ে হাসতে থাকে। এইদিকে সেন দেখতে পায় ওয়েনের মাথার উপর টাইমারটা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরপর তারা থিয়েটার থেকে বেরিয়ে একে অপরের হাত ধরে হাঁটতে থাকে। সেন তাকে একটা হোটেলে নিয়ে যায় এবং ছাদে উঠে পুরো শহরের সৌন্দর্য উপভোগ করে। তখন ওয়েন খেয়াল করে সেনের মুখে একটা ছোট কাটা দাগ রয়েছে। সে মজা করে বলে এটা হয়তো সেই বাতাস দানবের আঁচড়। এরপর সে সেনের মুখের সেই দাগটায় হাত বুলিয়ে দেয় এবং তাদের মধ্যে একটা সুন্দর রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এরপর তারা হোটেল রুমে ফিরে আসে। ওয়েন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। সেনও তার পিছু পিছু সেখানে আসে। ডেন্টিস্ট হিসেবে ওয়েনকে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা শেখায়। এরপর তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করে। ওয়েন জানায় নববর্ষের পর তার আর কোনো লম্বা ছুটি নেই, তবে সে সেনের সাথে দেখা করার চেষ্টা করবে। সেন এই কথা শুনে কিছুটা মন খারাপ করে। এরপর সে ওয়েনকে তার সেই অদ্ভুত ক্ষমতার ব্যাপারে জানিয়ে দেয়। সে বলে ওয়েনের মাথার উপর একটা অদৃশ্য টাইমার দেখতে পাচ্ছে। শুরুতে সময়টা 7 দিন ছিল, আর এখন মাত্র 4 দিন 14 ঘন্টা বাকি। এই অদ্ভুত কথা শুনে ওয়েন প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু সেন তাকে বিষয়টা পরিষ্কার করে বললে তার মন ভেঙে যায়। এমন সময় আকাশে ঝলমলে আতশবাজি শুরু হয়। সেন তাকে বলে তারা যদি এই কয়েকটা দিন মন থেকে কাটায় তবে সেটা একটা সুন্দর প্রেমের স্মৃতি হয়ে থাকবে। কিন্তু এমন ক্ষণস্থায়ী প্রেম ওয়েন কিছুতেই মেনে নিতে পারে না। মন খারাপ করে তারা আলাদা ঘরে ঘুমাতে যায়। পরদিন সকালে রিসিপশনে গিয়ে সেন জানতে পারে ওয়েন আগেই চেক আউট করে চলে গিয়েছে। সে পাগলের মতো তাকে খুঁজতে বাইরে ছুটে যায়, কিন্তু তাকে আর পায় না। এর আগে কেউ কখনো টাইমার শূন্য হওয়ার আগে তাকে ছেড়ে যায়নি। ওয়েনই প্রথম এই নিয়ম ভেঙেছে। একরাশ হতাশা নিয়ে সে নিজের শহরে ফিরে আসে। এরপর ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরে যায়। তার ক্লিনিকের কাজে মনোযোগ দিতে থাকে। এর মাঝেই একদিন অন্য এক ডাক্তার এসে তাকে একটা দুঃসংবাদ দেয়। তাকে জানায় তার বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ। সেন হসপিটালে তার বাবার পাশে বসে নিজেকে দোষারোপ করতে থাকে। সে ভাবে বাবার কথা শুনলে আজ সে নিজেই হয়তো বাবার সার্জারিটা করতে পারত, কারণ তার বাবা তাকে একজন সার্জন হতে বলেছিল। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে জীবনে বড় কোনো সফলতার প্রয়োজন নেই, শুধু নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলেই হবে। সে তাকে নিজের এবং মায়ের যত্ন নিতে বলে। এটাই ছিল তার বাবার সাথে করা শেষ আলাপ। এরপরেই সে মৃত্যুবরণ করে। বাবার শেষকৃত্যের অনুষ্ঠানে সবাই যখন তাকে সমবেদনা জানাচ্ছিল তখন হঠাৎ সেখানে ওয়েন উপস্থিত হয়। অনুষ্ঠান শেষে বাইরে তখন প্রচন্ড বরফ পড়ছিল। ওয়েন সেনের জন্য একটা বেঞ্চে অপেক্ষা করতে থাকে। সেন বাইরে আসতেই ওয়েন তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সেন একটা অবাক করা কথা বলে। সে জানায় তাদের আলাদা হওয়ার পর থেকে টাইমারের সময় থেমে গিয়েছিল। দুজনের দেখা হওয়ায় আবারও চলতে শুরু করেছে। এরকমটা সে আগে কখনো দেখেনি। এরপর তারা দুজন বসে গল্প করতে থাকে। ওয়েনের তার বাবার কথা মনে পড়ে যায়। তার বাবা যখন অসুস্থ ছিল তখন সে সব সময় জানালার বাহিরে তাকিয়ে থাকতো। বাবার এই পুরনো স্মৃতি মনে করে ওয়েন কাঁদতে শুরু করে। আর সেনও তার এই কষ্ট বুঝতে পেরে চোখের পানি আটকে রাখতে পারে না। সেন তাকে সান্ত্বনা দিতে থাকে। এক পর্যায়ে সেন ক্লান্ত হয়ে মাটিতেই ঘুমিয়ে পড়ে। ওয়েন তার পাশে বসে থাকে। সেন তখন ঘুমের ঘোরে বিড়বিড় করে বলে আমি তোমাকে ভালোবাসি। একটু পর সে স্বপ্নে তার মৃত বাবাকে দেখতে পায়। অদ্ভুত সেই স্বপ্নে দেখে সমুদ্রের পাড়ে তার বাবা সেই রূপকথার বাতাস দানবের সাথে কথা বলছে। দানবটি তার বাবাকে জানায় সে নাকি সেনকে আঘাত করবে, যাতে একটি মেয়ে এসে ভালোবেসে তার সেই ক্ষতে ফু দিতে পারে। এই স্বপ্নটা দেখে তার ঘুম ভেঙে যায়। তখন তার মা এসে জানায় ওয়েন এইমাত্র একটা চিঠি রেখে চলে গিয়েছে। এই কথা শোনা মাত্রই সেন পাগলের মতো ছুটে যায় ওয়েনকে খুঁজতে। ছুটতে ছুটতে অবশেষে একটা সিঁড়িতে ওয়েনকে খুঁজে পায়। ওয়েন কান্নাজড়িত কণ্ঠে তার মনের ভয় প্রকাশ করে। বলে যদি সত্যি টাইমার শেষে তাদের ভালোবাসা ফুরিয়ে যায় তবে কি হবে। সেন তাকে বোঝায় ভালোবাসা না থাকলেও সে ওয়েনের সাথেই থাকতে চায়। বলে প্রয়োজনে তারা প্রতিদিন ঝগড়া করবে, একে অপরকে ঘৃণা করবে, তবুও যেন তারা একসাথেই থাকে। কিন্তু শেষ পর্যন্ত ওয়েন তাকে ছেড়ে চলে যায়। প্রচন্ড তুষারপাতের মাঝে সেন সিঁড়িতে একা বসে কাঁদতে থাকে। এরপর সে ওয়েনের রেখে যাওয়া চিঠিটা পড়ে। সেখানে লেখা ছিল সেন যদি তাকে ক্ষমা করতে পারে তবে ঠিক 7 বছর পর সে যেন বার লুনা নামের একটা রেস্টুরেন্টে আসে। এরপর দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ 7 বছর। সেন একটা ছোট্ট ছেলেকে সাথে নিয়ে সেই বার লুনাতে উপস্থিত হয়, কিন্তু সেখানে গিয়ে দেখে
দেখে জায়গাটি পুরোপুরি পরিত্যক্ত, ভেতরে শুধু পুরনো ভাঙা জিনিসপত্র পড়ে আছে। হতাশ হয়ে একটা ছাদে এসে দাঁড়ায়। হঠাৎ চোখ যায় পাশের একটা ছাদে। সে অবাক হয়ে দেখে ওয়েনও সেখানে দাঁড়িয়ে আছে। তার মাথার উপর নতুন একটা টাইমার ভাসছে। সেখানে সময় দেওয়া আছে 3 বছর 6 মাস। এরপর ওয়েন তাদেরকে তার মায়ের রেস্টুরেন্টে নিয়ে আসে। সেনের সাথে বাচ্চাটাকে দেখে ওয়েন জিজ্ঞেস করে সে কে। সেন বলে ও আমার ছেলে নিকোলাস। এই শুনে ওয়েন যেন আকাশ থেকে পড়ে। এরপর সেন তাকে বলে ভেবেছিলাম তুমি এই দ্বীপ ছেড়ে চলে গিয়েছো, তাই খুঁজতে আসেনি। ওয়েন জানায় তার মা গত বছর মারা গিয়েছে, তাই সে ফিরে এসেছে তার মায়ের এই রেস্টুরেন্টের যত্ন নিতে। তারপর কথায় কথায় ওয়েন বাচ্চাদের একটা থিয়েটারের কথা বলে যেখানে নতুন একটা নাটক চলছে। নিকোলাসকে সেখানে নিয়ে যেতে বলে। এরপর সেন তার ছেলেকে নিয়ে সেই থিয়েটারে যায়। মঞ্চে কয়েকজন বাচ্চা অভিনয় করছিল। সেখানে একটা মেয়েকে দেখে নিকোলাসের খুব ভালো লাগে। সে তার সাথে বন্ধুত্ব করতে চায়। দেখা যায় সে দৌড়ে মেয়েটার কাছে যাচ্ছে, কিন্তু সেখানে পৌঁছানোর পর সেই মেয়েটির মাথার উপরে থাকা একটা টাইমার শেষ হয়ে যায়। মেয়েটি তার সাথে আর বন্ধুত্ব করে না। আসলে সেও সেনের মতো মেয়েদের মাথার উপর টাইমার দেখতে পায়। রাতের বেলা সেন ছেলেকে নিয়ে আবারও সেই হোটেলে গিয়ে ওঠে যেখানে এক সময় ওয়েনকে নিয়ে এসেছিল। নিকোলাস ঘুমিয়ে পড়লে সেন ছাদে আসে। দীর্ঘ 7 বছরের জমানো অভিমান থেকে বলে ভেবেছিলাম এই 7 বছরে অন্তত একবার আমাকে দেখতে আসবে। ওয়েন তাকে বোঝায় সে কেন আসেনি। এরপর তাদের মনের সব ভুল বোঝাবুঝি দূর হয়। এখানে সেন জানায় নিকোলাস আসলে তার ছেলে নয়, সে হচ্ছে তার ভাতিজা। ওয়েনের রিয়াকশন দেখার জন্য সে মিথ্যে বলেছিল। এরপর তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে। সেন ওয়েনকে নিয়ে একটা সমুদ্রের পাড়ে যায়। তখন চারপাশে প্রচুর কুয়াশা ছিল। দুজন হাত ধরে এই কুয়াশার মাঝে হাঁটতে থাকে। তারপর সিদ্ধান্ত নেয় 7 বছর পর আবারও দেখা করবে, না হলে ওয়েনের মাথার উপর থাকা এই টাইমার এখনই শেষ হয়ে যাবে। এরপর অনেক দিন পার হয়। দেখতে দেখতে নববর্ষ চলে আসে। দেখা যায় ওয়েন তার ছাদে একা একা পার্টি করছিল, কিন্তু এত কিছুর পরেও তার মনের গভীরে সেনের জন্য একটা শূন্যতা রয়েই গিয়েছিল। এদিকে সেনকে দেখা যায় তার ক্লিনিকে একটা বাচ্চার দাঁতের চিকিৎসা করতে। এরপর সে একটা নদীর পাড়ে বসে সময় কাটায়। সে বুঝতে পারে তার কাজের চাপ যতই বেশি হোক না কেন ওয়েনের কথা সে কিছুতেই ভুলতে পারে না। এরপর একদিন বসন্তের সকালে ওয়েন একটা পাহাড়ি অঞ্চলে হাঁটতে বের হয়। সেখানে তার পায়ে হালকা ব্যথা পায়। তখন তার সাথে একটা ছেলের দেখা হয় যে ছিল তার স্কুলের পুরনো জুনিয়র, যার সাথে একবার বাস্কেটবল গ্যালারিতে কথা হয়েছিল। ছেলেটা তাকে চিনতে পারে। অপরদিকে সেন তার ক্লিনিকে একজন রোগীর চিকিৎসা করছিল যে তাকে মজা করে বলে সে হয়তো জীবনে কোনো ভালোবাসার সম্পর্কে জড়াবে না। এই শুনে সেনের তখন ওয়েনের কথা মনে পড়ে যায়। অপরদিকে ওয়েন তার বন্ধুদের সাথে বসে মাহাজং খেলছিল। সে বুঝতে পারে সময় কত দ্রুত পেরিয়ে যাচ্ছে, জীবন কারোর জন্যই থেমে নেই। এদিকে সেন একটা বারে বসে এক বয়স্ক মহিলার সাথে সময় কাটাচ্ছিল। সে 7 বছর পুরনো একটা মদ খেয়ে বলে 7 বছর তো খুব অল্প সময়, এটা এখনো ঠিক মতো পরিপক্ক হয়নি। কিন্তু মহিলাটি বলে জীবনের এই পর্যায়ে এসে 7 বছর চোখের পলকের মতো মনে হয়। এই কথা শুনে সেনের চিন্তাধারা একদম বদলে যায়। সে ভাবে যদি এমনটাই হয় তবে সে ওয়েনের সাথে একসাথে বৃদ্ধ হতে চায়। ধীরে ধীরে তাদের সেই কাঙ্ক্ষিত 7 বছরের সময় একদম ঘনিয়ে আসে। একদিন ওয়েন তার ছাদ বাগানে গাছের যত্ন নিচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় সেন চলে এসেছে। ওয়েন তাকে দেখে আনন্দে হেসে ফেলে। দীর্ঘ 7 বছরের অপেক্ষার পর অবশেষে তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। রাতের বেলা সেন যখন শান্তিতে ঘুমাচ্ছিল তখন অবাক করা একটা রহস্য উন্মোচিত হয়। দেখা যায় শুধু সেন নয়, ওয়েনও মানুষের মাথার উপর সেই অদৃশ্য টাইমার দেখতে পায়। সেনের মাথার উপর জ্বলজ্বল করতে থাকা যে টাইমারটা দেখেছিল সেখানে লেখা ছিল কয়েক হাজারেরও বেশি দিন, যার মানে হলো পুরো এক জীবন। সে অনেকবার সেনকে এই সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু তার মনে সবসময় একটা কষ্ট কাজ করত, কারণ সেন তার মাথার উপর মাত্র কয়েকদিনের টাইমার দেখেছিল, অথচ সে পুরো এক জীবনের সংখ্যা দেখতে পাচ্ছিল। সে ভাবত দুজনের টাইমারের মধ্যে এত বিশাল ব্যবধান কেন, কিন্তু এই বিশাল পার্থক্য আর দূরত্ব থাকা সত্ত্বেও দুজন কতটা গভীরভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে। এত কিছুর পরেও তারা কখনোই একে অপরের হাত ছাড়েনি। ওয়েন তার পাশে শুয়ে বারবার বলতে থাকে সে তাকে খুব ভালোবাসে। পরদিন সেনের যাওয়ার সময় হয়, কারণ ওয়েনের মাথার উপর একদিন 12 ঘন্টা বাকি। এই সময়টুকু সে পরে এসে আবার পূরণ করবে। এইদিকে ওয়েন দেখতে পাচ্ছিল তার পুরো জীবনের টাইমার, কিন্তু সে কিছু বলে না, আর সেনও চুপচাপ চলে যায়। ঘটনা প্রবাহ আরো কয়েক বছর সামনে চলে আসে। ওয়েনের 41তম জন্মদিনের পার্টি হচ্ছিল। সেখানে সে অনেক মদ্যপান করে। এরপর পার্টি শেষ করে তার রেস্টুরেন্টে আসলে ল্যান্ডফোন বেজে ওঠে। অপর পাশ থেকে সেন তাকে বলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সেই হোটেলে অপেক্ষা করছি। আসলে
আসলে সে তাকে একটা রিং উপহার দিতে এসেছিল। তখন ওয়েন সেই সত্য কথা প্রকাশ করে দেয়। সে বলে, আমিও তোমার মাথার উপর সংখ্যা দেখতে পাই, আর সেটা আমার পুরো জীবনের সমান। এই কথা শুনে সেন যেন আকাশ থেকে পড়ে। সে এক দৌড় লাগায় ওয়েনের সাথে সরাসরি দেখা করার জন্য। সে বুঝতে পারে এই সংখ্যাগুলো আসলে একটা ধোঁকা, তাদের বোকা বানানোর একটা পরীক্ষা মাত্র। সে পাগলের মতো ছুটে আসে ওয়েনের কাছে। ওয়েন তার মুখে ক্ষত দেখতে পায়। আসলে সে ঝোড়ো বাতাসের মধ্যে দৌড়ে আসার সময় মুখে আঁচড় লেগেছে। ওয়েনের তখন সেই রূপকথার দানবের কথা মনে পড়ে। সেন তাকে বলে, আমার মাথার উপরের সময়টা পড়ো। ওয়েন তার দিকে তাকিয়ে সময় গুনতে থাকে, আর সেটা 25,000-এরও বেশি দিনের বিশাল একটা সময়। এরপর সেন তাকে কোলে তুলে নেয় এবং খুনসুটি করতে করতে ওয়েনের বাড়ির সামনে এসে পৌঁছায়। কিন্তু গেটের সামনে ওয়েনের মনে পড়ে সে তার চাবি দোকানে ফেলে এসেছে। এমন সময় ওয়েন অবাক হয়ে দেখে সেনের টাইমারটা থেমে গিয়েছে। সেনও জানায় ওয়েনের মাথার উপরের সময়টা আর কমছে না। ওয়েন হাসি মুখে সেনকে জিজ্ঞেস করে, আমরা কি তাহলে এই পরীক্ষায় পাশ করলাম? সেন বলে, এটা কোনো পরীক্ষা নয়, বরং এটা সময়ের দেয়া একটা আশীর্বাদ। দীর্ঘ প্রতীক্ষার পর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। এরপর তাকে আবারও কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। ওয়েন সেই চাবিটা ফেরত আনতে যায়। দোকানের টেবিলেই সেই চাবিটা পড়েছিল, কিন্তু পেছনে তাকাতেই দেখে সেন নেই। আসলে এই পুরো ঘটনাটা সে স্বপ্নে দেখছিল। সেনকে ফোনে সত্যিটা বলার পর ওয়েন অপেক্ষা করতে করতে টেবিলের উপর ঘুমিয়ে পড়েছিল। এরপর যা ঘটেছে পুরোটাই তার স্বপ্নে। ওয়েন বুঝতে পারে সেন এখনো আসেনি। এমন সময় সেই টেলিফোনটা আবারও বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে জানতে পারে সেন মারাত্মকভাবে আহত হয়েছে। তার শেষ কলটা ওয়েনের নাম্বারেই করা ছিল। এই শুনে ওয়েন পাগলের মতো রাস্তায় ছুটে যায়। দুর্ঘটনাস্থলে পৌঁছে দেখে সেনকে অ্যাম্বুলেন্সে ওঠানো হচ্ছে। ওয়েনের ফোনটা পেয়ে সে দৌড়ে আসার সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল। তো সেনের সাথে দেখা হওয়া মাত্রই টাইমারটা চালু হয়ে যায়। সময়ে আর মাত্র 1 দিন 10 ঘন্টা বাকি। এরপর সেনকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। ডাক্তার ওয়েনকে জানায় সেনের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে, কিন্তু সে পুরোপুরি বিপদমুক্ত হয়নি। 24 ঘন্টা পর নিশ্চিতভাবে বলা যাবে। ওয়েন তার ভেজা চোখে সেনের দিকে তাকিয়ে থাকে। অবশেষে সেই অদ্ভুত টাইমারের পেছনে নিষ্ঠুর রহস্যটা বুঝতে পারে। সেন ভেবেছিল 7 দিন পর হয়তো তাদের ব্রেকআপ হবে, কিন্তু ওয়েন বুঝতে পারে এই 7 দিন মানে ব্রেকআপ নয়, বরং 7 দিন পর সেন মারা যাবে। আর ওয়েনকে তার বাকি জীবনটা সেনের স্মৃতি আঁকড়েই একা কাটাতে হবে। এর জন্যই তাদের মাথার উপরের সময়ের এত বিশাল পার্থক্য ছিল। ওয়েন উপলব্ধি করে টাইমারকে থামানোর একটাই উপায় আছে, আর সেটা হলো এই মুহূর্ত থেকে তাদের একে অপরের থেকে আলাদা হওয়া। এরপর সে সেনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে হাঁটা শুরু করে। ঠিক তখনই তার মাথার উপরের টাইমারটা কমতে কমতে একদিনে এসে স্থির হয়ে যায়। সেন আইসিইউতে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছিল। এরপর সে হঠাৎ করে স্বপ্নের মধ্যে একটা সমুদ্রের কাছে নিজেকে আবিষ্কার করে। আকাশে ভেসে বেড়াচ্ছিল অনেক বড় বড় কয়েকটা টাইমার। সেই রূপকথার বাতাস দানবের ধারালো অস্ত্রটা তার হাতে তুলে নেয় এবং সেটা দিয়ে সজোরে সেই টাইমারগুলোর কংক্রিটে আঘাত করে। এভাবে সে সব বিভ্রম, ভয় আর বাধা চুরমার করে ফেলে। বাস্তবেও তার এই অদম্য ইচ্ছাশক্তির জয় হয়। সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। তার বছর খানেক পর সেন একটা লাঠিতে ভর করে ওয়েনের রেস্টুরেন্ট বার লুনাতে আসে, কিন্তু দেখতে পায় সেই জায়গাটা পরিত্যক্ত। সেন জানতো না ওয়েন এখন কোথায়, তাই সে সিদ্ধান্ত নেয় এই শহরেই তার জন্য অপেক্ষা করবে। হয়তো ওয়েন ফিরে আসতে সময় লাগবে, কিন্তু সে এই দীর্ঘ সময় অপেক্ষা করতে রাজি। এভাবেই ওয়েনের স্মৃতি বুকে নিয়ে দেখতে দেখতে কেটে যায় দীর্ঘ 6টি বছর। সেন এখন নিজের একটা ডেন্টাল ক্লিনিক চালু করেছে, যেখানে সে একটা বড় দাঁতের কস্টিউম পরে বাচ্চা পেশেন্টদের আনন্দ দিচ্ছিল। নার্স এসে জানায় পরবর্তী রোগী অপেক্ষা করছে। সেন ভাবে হয়তো আবারও কোনো বাচ্চা এসেছে, তাই এই বিশাল দাঁতের কস্টিউমটা মাথায় পরে নেয় এবং মজা করতে করতে রোগীর কাছে যায়। কিন্তু কস্টিউমের ফাঁক দিয়ে উকি দিতেই সে একদম চমকে ওঠে, কারণ সামনের চেয়ারে বসে আছে স্বয়ং ওয়েন। তার মাথার উপর একটা টাইমার ভাসছে, যেখানে সময় দেখাচ্ছে ঠিক 1 দিন। সেন কস্টিউমের ভেতর থেকেই নিজের আবেগ লুকিয়ে ডেন্টিস্টের মতো কথা বলতে শুরু করে। ওয়েন জানায় ছোটবেলায় ব্রেসেস পরার কারণে হাসলে তাকে নাকি অদ্ভুত দেখায়। সেন তাকে অভয় দিয়ে মন খুলে হাসতে বলে। সেনের কথা মতো ওয়েন যখন সত্যি প্রাণ খুলে হাসে, তখন সেন আর নিজেকে আটকে রাখতে পারে না। সে কস্টিউমের মাথাটা খুলে ফেলে। দীর্ঘ 6 বছর পর একে অপরের দিকে তাকিয়ে তারা হাসতে থাকে, আর ঠিক তখনই টাইমারটা চালু হয়ে যায়। এরপর সেন যখন ওয়েনের দাঁত চেক করছিল, তখন ওয়েন জানায় সে আজ রাতেই এই শহর ছেড়ে চলে যাবে। সে মূলত প্রতি বছর তার বাবা মায়ের কবর দেখতে এখানে আসে, কিন্তু এবার হঠাৎ দাঁতে ব্যথা শুরু হওয়ায় সে অনলাইনে ক্লিনিক খুঁজছিল। তখন সেনের ছবি দেখতে পায়, তাই শুধু সেনকে একবার দেখার জন্যই এসেছিল। সেন বলে সে এখানকার মিষ্টি খুব মিস করে। ওয়েনও জানায় সেও মিস করে। তখন সেন অভিমান
অভিমান করে বলে পরের বার আসলে একসাথে খাবো। ওয়েন এরপর ক্লিনিক থেকে চলে যায়, কিন্তু শেনের ভেতর তীব্র অস্থিরতা কাজ করতে থাকে। সে হঠাৎ বুঝতে পারে পরের বার হয়তো আর কখনোই আসবে না। সে পাগলের মতো ক্লিনিক থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। তবে সে একটা লিফটিং ব্রিজের এক প্রান্তে আটকা পড়ে যায়, অর্থাৎ এমন এক ব্রিজ যা মাঝখান দিয়ে ভাগ হয়ে উপরে উঠতে পারে। শেন কোনো উপায় না পেয়ে সেই উঁচু হতে থাকা ব্রিজের ওপর দাঁড়িয়ে যায় এবং চিৎকার করে ওয়েনকে ডাকতে থাকে। এভাবে অনেকক্ষণ ডাকাডাকির পর সে ক্লান্ত হয়ে ব্রিজের ওপর হাঁটু গেড়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ব্রিজটা ধীরে ধীরে নিচে নেমে আসে। তখন সে দেখে ব্রিজের ওপারে ওয়েন দাঁড়িয়ে আছে। তাকে দেখে তার খুশির কোনো সীমানা থাকে না। এই চমৎকার মুহূর্তটিতেই ঘটে যায় এক জাদুকরী ঘটনা। ওয়েন দেখে শেনের মাথার ওপর জ্বলতে থাকা সেই বিশাল টাইমারটি হঠাৎ করেই সোনালি ধুলোয় বাতাসে মিলিয়ে যায়। ওয়েনের মাথার উপর থেকেও টাইমারটি একইভাবে চিরতরে মুছে যায়, অর্থাৎ তাদের ভালোবাসার ওপর আর কোনো অদৃশ্য বাঁধন থাকে না। এরপর তারা দুজন একে অপরের দিকে পাগলের মতো ছুটে যায়। খুশিতে আত্মহারা শেন দৌড়াতে দৌড়াতে আনন্দে লাফাতে থাকে। অবশেষে তারা ব্রিজের মাঝখানে এসে একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। শেন ওয়েনকে কোলে তুলে শূন্যে ঘোরাতে থাকে। দীর্ঘ প্রতীক্ষার পর এই মিলন যেন তাদের জীবনের সব কষ্ট ভুলিয়ে দেয়। আর এই দৃশ্যের মাধ্যমেই গল্পটির সমাপ্তি ঘটে।